দেশের রাজনৈতিক অঙ্গনে এক নীরব অথচ প্রলয়ঙ্কারী ঝড় বয়ে চলেছে। প্রতিটি ঘটনার নেপথ্যে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র, ক্ষমতার টানাপোড়েন আর মানব ইতিহাসের এক কালো অধ্যায়ের বিভীষিকাময় স্মৃতি। দীর্ঘদিন ধরে যে গুম শব্দটি কেবল নিস্তব্ধ কক্ষে ফিসফিস করে উচ্চারিত হতো, এক অকথিত আতঙ্কের প্রতীক হয়ে জনমনে বাসা বেঁধেছিল, আজ সে রহস্যের জট খুলতে শুরু করেছে এক সাহসী নারীর হাত ধরে। ডক্টর নাবিলা ইদ্রিস, গুম কমিশনের এক অনবদ্য সদস্য। যা করেছেন এবং যা করে চলেছেন তা এক কথায় অবিশ্বাস্য, প্রায় যেন রূপকথার মতো। তার অদম্য সাহস আর দৃঢ়চেতা মনোভাব রাষ্ট্রের প্রতিটি ক্ষমতাশালী দপ্তরের বিরুদ্ধে এক অভিনব যুদ্ধ ঘোষণা করেছে। র্যাব, পুলিশ, ডিবি, এনএসআই, সামরিক বাহিনী, বিচার বিভাগ, এমন কোনো শক্তিশালী প্রতিষ্ঠান নেই যাদের বিরুদ্ধে তিনি গুম হওয়া ভিকটিমদের বয়ান ও অকাট্য প্রমাণসহ অভিযোগ হাজির করেননি। এই কাজটি কেবল দুঃসাহসিকই নয়, রীতিমতো অসম্ভব বলে মনে করতেন অনেকে। এই নারীর প্রতিটি পদক্ষেপ যেন এক একটি বিস্ফোরক বোমা, যা রাষ্ট্রযন্ত্রের গভীরে প্রোথিত দুর্নীতির শেকড়গুলোকে কাঁপিয়ে তুলছে। তার সর্বশেষ সাফল্য হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সাবেক 5 জন ডিজিএফআই এর মহাপরিচালক সহ বেশ কয়েকজন প্রভাবশালী সামরিক কর্মকর্তার বিরুদ্ধে, তার পেছনের মূল কাণ্ডারি হলেন এই অদম্য নারী ডক্টর নাবিলা ইদ্রিস। এই ঘটনা প্রমাণ করে যে সত্যের ক্ষমতা কতটা অসীম হতে পারে। যখন কোনো মানুষ তার মত প্রকাশের জন্য নিজেকে উৎসর্গ করে, এই খবর যখন প্রথম প্রকাশিত হলো, তখন তো কেবল একটি সংবাদ ছিল না, ছিল এক প্রবল ধাক্কা, যা দীর্ঘদিনের নীরবতার উপর এক বজ্রপাতের মতো আঘাত হেনেছিল। ডক্টর নাবিলা ইদ্রিস প্রথম আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন ডিজিএফআই এর তৈরি কুখ্যাত আয়নাঘর পরিদর্শনের দিন। সেদিন সারা দেশের মানুষের দৃষ্টি ছিল তার দিকে। প্রতিটি পদক্ষেপ অনুসরণ করা হচ্ছিল গভীর আগ্রহে। এই ঐতিহাসিক দিনে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রেস সচিব স্বয়ং নাবিলার অসাধারণ কাজের ভূয়সী প্রশংসা করেছিলেন। প্রেস সচিব শফিকুল আলম নিজের কলমে লিখেছিলেন, নাবিলা ইদ্রিস একজন বিশাল সাহসী নারী। তার কারণে গুম নিয়ে এত বড় রহস্য উন্মোচিত হয়েছে। তার লেখনীতে যেন প্রতিধ্বনিত হচ্ছিল লাখো মানুষের চাপা দীর্ঘশ্বাস আর বিচার পাওয়ার আকুতি। শফিকুল আলম নিজেই নাবিলার উন্মোচন করা বেশ কয়েকটি গুমের ঘটনাকে সামনে এনেছিলেন, যা জনমনে প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল। কেবল নির্যাতিত ভিকটিমদের ভয়াবহ অভিজ্ঞতাই নয়, তিনি সেখানে থাকা অফিসারদের মানসিক ট্রমার ব্যাপারটিও সামনে এনেছিলেন। তিনি লিখেছিলেন, আমরা প্রতিনিয়ত ভিকটিমদের থেকে গোপন ডিটেনশন সেলে ভয়াবহ নির্যাতনের ঘটনা শুনি। এসব নির্যাতন প্রায় এতটা নিষ্ঠুর হয় যে তাদের শরীর ও মনে স্থায়ী ক্ষত রেখে যায়। এই কথাগুলো যেন এক হিমশীতল বাস্তবতার ছবি এঁকে দেয়। কিন্তু এরপরেই তিনি নিয়ে আসেন এক অপ্রত্যাশিত মোড়, যা মানব মনের এক অন্যরকম দিক উন্মোচন করে। তিনি বলেন, মাঝে মধ্যে কিছু ভিকটিম এমন ঘটনার বর্ণনা দেন যেখানে আচমকা এক ধরনের অস্বাভাবিক মানবতার ঝলক দেখা যায়। কখনো কোনো প্রহরী থেকে, কখনো কোনো অফিসারের থেকে ভুক্তভোগীরা এসব মুহূর্ত বলেন। এই অংশটুকু যেন বিভীষিকার মধ্যেও আশার ক্ষীণ আলো জ্বেলে দেয়, যা পাঠককে এক গভীর মানসিক দ্বন্দ্বে ফেলে দেয়। নাবিলা ইদ্রিস এমন কিছু মর্মস্পর্শী ঘটনার বর্ণনা দিয়েছিলেন যা শুনলে যে কোনো মানুষের অন্তর কেঁপে উঠবে। তিনি উল্লেখ করেন, একজন তরুণ ছাত্র যিনি টর্চারের চোটে আজ স্থায়ীভাবে অসুস্থ আমাকে বলেছিলেন যে টর্চারিং অফিসার মারতে মারতে দুটো লাঠি ভেঙে ফেলে, পরবর্তীতে তৃতীয়টি দিয়ে টর্চার চালিয়ে যায়। এই নির্মমতার চূড়ান্ত পর্যায়ে মানবতা কিভাবে টিকে থাকে তার এক অদ্ভুত দৃষ্টান্ত তিনি তুলে ধরেন। তিনি বলেন, নির্যাতন এতটাই নৃশংস ছিল যে সেই ঘরে থাকা 2 নারী অফিসার কান্নায় ভেঙে পড়ে ঘর ছেড়ে চলে যান। যদিও তিনি অর্ধচেতন ছিলেন, সেই দুজনের কান্নার দৃশ্যটিও আজ তার মনে গেঁথে আছে। এই বর্ণনা যেন কেবল ভিকটিমের শারীরিক যন্ত্রণারই নয়, টর্চারকারীদের মধ্যেও যে মানবতার সম্পূর্ণ বিলুপ্ত হয়নি তারই এক ইঙ্গিত দেয়। এই চিত্রকল্পটি পাঠকের মনে এক গভীর প্রশ্ন জাগিয়ে তোলে, এই নৃশংসতার মধ্যেও কি দয়া, সহানুভূতি পুরোপুরি হারিয়ে যায় না? আরেকটি হৃদয় বিতরক ঘটনার কথা নাবিলা প্রকাশ করেন। আরেকজন বন্দী আমাকে বলেছিলেন, এক রাতে তিনি তাহাজ্জুদ পড়ছিলেন। তার সুমধুর তেলাওয়াত শুনে এক প্রহরী খুব কাঁদতে থাকে। অতঃপর ক্ষমা চাইতে চাইতে বলে, আমি জানি আপনারা নির্দোষ, কিন্তু আমি কিছুই করতে পারছি না। এই অপ্রত্যাশিত সহানুভূতি যেন কারাগারের অন্ধকার কোণে এক ঝলক আলোর মতো। নাবিলা আরও যোগ করেন, পরবর্তীতে যখন বন্দীকে কিছু সময়ের জন্য সেল থেকে সরিয়ে নিয়ে আবার ফেরত আনা হয়, তখন সেই প্রহরী আবেগ আপ্লুত হয়ে পড়ে বলেন, আপনি বেঁচে আছেন, আমি ভেবেছিলাম আপনাকে মেরে ফেলতে নিয়ে গেছে, তাই আমি
আমি বাড়ি ফিরে নামাজে দাঁড়িয়ে আপনার জন্য অনেক কান্না করেছি। এই ঘটনাটি কেবল একটি সাধারণ গল্প নয়, এটি মানব মনের গভীরতম স্তরের দ্বন্দ্ব, অপরাধ বোধ এবং অনুশোচনার এক শক্তিশালী চিত্রায়ন। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের আরও একটি করুণ চিত্র তিনি তুলে ধরেছিলেন। একজন অফিসারকে বলা হয়েছিল তার দায়িত্বপূর্ণ এলাকায় সক্রিয় রাজনৈতিক কর্মীদের তালিকা জমা দিতে। পরে যখন তিনি জানতে পারেন সে তালিকায় প্রতিটি মানুষকে শহীদ করা হবে বা করা হবে, তখন তিনি প্রচণ্ড মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েন। ওই ঘটনা কেবল একজন অফিসারের ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি রাষ্ট্রীয় নির্দেশে ঘটে যাওয়া জঘন্য অপরাধের এক ক্ষুদ্র প্রতিচ্ছবি। এই মানুষগুলোকেও যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে, নাবিলা ইদ্রিস সেদিকেও আলোকপাত করেন। গোপন বন্দিশালাগুলোর ভেতরের পরিবেশ ছিল আরও মর্মান্তিক। নাবিলা জানান, কিছু গোপন বন্দিশালায় বন্দীদের জন্য বরাদ্দকৃত খাবারের পরিমাণ ছিল প্রহরীদের আনুমানিক অর্ধেক। এই ভয়াবহতার মধ্যেও নাবিলা এমন কিছু অপ্রত্যাশিত তথ্যের সন্ধান পান যা তাকে স্তম্ভিত করে দেয়। কিন্তু এসব বন্দিশালার কিছু ভিকটিমের আমাদের বলে, নিষ্ঠুর প্রহরী বহু ছিল, কিন্তু ভালো প্রহরী ডিউটিতে থাকলে আমরা একটু বেশি খাবার পেতাম। প্রথম দিকে এই বিষয়টি তার কাছে অত্যন্ত সন্দেহজনক মনে হয়েছিল, কারণ রেশন তো নির্দিষ্ট। তাহলে এই অতিরিক্ত খাবার কোথা থেকে আসে? এই প্রশ্নটি তাকে গভীরভাবে ভাবিয়ে তোলে। এরপর বহু সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করার পর তিনি এক অসাধারণ সিদ্ধান্তে উপনীত হন। কিছু সাক্ষ্য নেওয়ার পরে বুঝতে পারি, সম্ভবত অল্প সংখ্যক প্রহরী তাদের নিজেদের খাবার বন্দীদের দিয়ে দিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মাধ্যমে হয়তো কিছু মানুষ তাদের অপরাধ বোধ থেকে মুক্তি পেতে চেয়েছে। এরকম নীরব প্রায়শ্চিত্ত করেছে যে পর্যবেক্ষণটি কেবল নাবিলা ইদ্রিসের গভীর অন্তর্দৃষ্টির প্রমাণই দেয় না, বরং মানব চরিত্রের জটিলতা এবং নৈতিকতা টিকে থাকার এক নীরব যুদ্ধকেও তুলে ধরে। এই প্রায়শ্চিত্ত বিষয়টি নাবিলাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। এই প্রায়শ্চিত্ত বিষয়টি নিয়ে আমি অনেক ভেবেছি। তিনি বলেন, এই ভাবনা থেকেই তিনি নৈতিকতার এক নতুন দিগন্ত উন্মোচন করেন। তিনি একবার একজন জুনিয়র অফিসারকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি করেছেন? সেই অফিসার ইতস্তত করে জবাব দেন, দুজনকে করতে হয়েছে আর চারজনকে হতে দেখেছি। এই সরল স্বীকারোক্তি যেন পাঠককে হিমশীতল করে তোলে। নাবিলা তাকে আরও প্রশ্ন করেন, এই কাজের বিনিময়ে যে টাকা পেয়েছিলেন কি করেছেন সেই টাকা? অফিসার উত্তর দেন, গ্রামের মসজিদে দান করে দিয়েছি। এই উত্তরটি নাবিলাকে আরও গভীরভাবে ভাবিয়ে তোলে। তার দৃষ্টিভঙ্গি এই ধরনের প্রায়শ্চিত্ত যথেষ্ট নয়, প্রায়শ্চিত্ত করতে হলে এভাবে হবে না। তিনি বলেন, এর কারণ ব্যাখ্যা করে নাবিলা বলেন, এটা বান্দার হক, তাই ভিকটিমরা ক্ষমা না করলে সারা জীবন নামাজ পড়েও কাজ হবে না। এই বাক্যগুলো কেবল একটি সরল উপদেশ নয়, এটি ইসলামের নৈতিক বিধানের এক গভীর ব্যাখ্যা, যা রাষ্ট্রীয় অপরাধের সাথে জড়িতদের বিবেকের দ্বারে এক কঠোর প্রশ্ন ছুড়ে দেয়। তিনি আরও পরিষ্কার করে বলেন, প্রায়শ্চিত্ত যদি করতেই চান তাহলে এসব কাজে জড়িতদের নাম বলেন। গুম কমিশনকে সহযোগিতার মাধ্যমে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানান নাবিলা। এটি কেবল একটি অনুরোধ ছিল না, ছিল ন্যায় বিচারের পথে এক সাহসী আহ্বান। নাবিলা ইদ্রিস আরেকটি বড় কাজ করেছেন, যা দেশের রাজনৈতিক দৃশ্যপটে এক নতুন বিতর্ক তৈরি করেছে। তিনি কোনো দলের, কোনো সংগঠনের কততম গুমের শিকার হয়েছেন তার একটি বিস্তারিত তালিকা তুলে ধরেছেন। এই তালিকা উন্মোচনের পর সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল। সেখানে দেখা গেছে ছাত্রদল, যুবদল, ওলামা দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, মহিলা দল এবং জাতীয়তাবাদী দল সব মিলিয়ে গুমের শিকারের পরিমাণ মাত্র ৩৭%। আর একটিমাত্র ছাত্র সংগঠন ছাত্র শিবির থেকে গুমের শিকারের পরিমাণ ৩১%। জামায়াতে ইসলামী সহ ধরলে এই সংখ্যা আরও বেড়ে যায়, যা দাঁড়ায় ৫৬%, অর্থাৎ বিএনপির চেয়েও বেশি। এই পরিসংখ্যান একদিকে যেমন চোখ কপালে তুলে দেয়, অন্যদিকে তেমনি দেশের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ দ্বিমুখী নীতি ও প্রচারণার ভণ্ডামিকেও নগ্ন করে তোলে। এই চমকপ্রদ তথ্য প্রকাশ হওয়ার পরও বিএনপি ছাত্রদল বলে বেড়ায় যে শিবির নাকি গুপ্ত সংগঠন। এই ধরনের দাবি এখন কেবল হাস্যকর নয়, বরং স্ববিরোধীও বটে। তাহলে যার কারণে শেখ হাসিনার আমলে হওয়া গুমের মতো একটি গুরুত্বপূর্ণ ঘটনার রহস্য ফাঁস হচ্ছে, সেই নাবিলা ইদ্রিস আসলে কে? তার পরিচয়ই বা কি? দেশের রাজনীতিতে এত বড় প্রভাব বিস্তার করা এই নারীর অতীত কেমন? এই প্রশ্নগুলো জনমনে ঘুরপাক খাচ্ছিল যতক্ষণ না তার পরিচয় উন্মোচিত হয়। ২০২৪ সালের ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর আওয়ামী লীগের সময় হওয়া গুমের ঘটনা বিচারের ওই বছর ২৭ আগস্ট যে ৫ সদস্যের গুম কমিশন গঠিত হয়, তারই একজন সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস। এই কমিশন গঠনের পর থেকেই তিনি তার সাহসী কর্মকাণ্ডের মাধ্যমে জনসম্মুখে আসতে শুরু করেন। ডক্টর নাবিলা তার পড়াশোনা করেছেন বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে, যা তার মেধা ও যোগ্যতার প্রমাণ দেয়। পরে তিনি শিক্ষক হিসেবে যোগ দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে, যা তার পেশাগত জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া
এছাড়াও নাবিলা ইদ্রিস আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির পরিচালক পদেও কর্মরত রয়েছেন। এই সকল পরিচয় তাকে এক উচ্চশিক্ষিত, মেধাবী এবং ক্ষমতাশীল নারী হিসেবে প্রতিষ্ঠিত করে। তবে এই সাহসী নারীকে শুরুতেই প্রশাসনে এক কঠিন বাধার সম্মুখীন হতে হয়েছিল। উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে সচিবালয়ে প্রবেশে অনেকটা নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সে সময় তিনি চিঠি দিয়ে গুম কমিশনের নাবিলা ইদ্রিস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি রাফেজ সালমান রিফাতের বিরুদ্ধে উপদেষ্টাদের এপিএস নিয়োগের তদবিরের অভিযোগ তুলেছেন। এই অভিযোগটি তখন বেশ বিতর্ক সৃষ্টি করেছিল এবং অনেকে নাবিলাকে জামায়াত শিবিরের এজেন্ট হিসেবে আখ্যায়িত করতে শুরু করেছিলেন। কিন্তু এই অভিযোগের পেছনে লুকিয়েছিল এক অদ্ভুত রাজনৈতিক নাটকীয়তা। কারণ মজার ব্যাপার হলো ২০২৪ সালের ৩ আগস্ট এক দফা ঘোষণার সময় আসিফ মাহমুদের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা লোকটি ছিলেন রাফেজ সালমান রিফাত। এই দৃশ্য প্রমাণ করে যে রাজনৈতিক মঞ্চে কে কার শত্রু আর কে কার মিত্র তা বলা বড়ই কঠিন। আর আন্দোলনের সময় নিজের ফুল ফ্যামিলিকে ঝুঁকিতে ফেলে উপদেষ্টা মাহফুজের নিজ বাসায় আশ্রয় দেওয়া নারীটি ছিলেন এই নাবিলা ইদ্রিস। আসিফের এই চিঠি প্রকাশ হওয়ার পর থেকে অনেকে, বিশেষ করে বিএনপির লোকেরা, নাবিলা ইদ্রিসকে জামাত শিবিরের এজেন্ট হিসেবে আখ্যা দিয়েছিলেন। কিন্তু আজ যখন সেই নারী ইদ্রিস তার অদম্য সাহস আর কাজের মাধ্যমে গুমের রহস্য উন্মোচন করছেন, তখন এমনকি তার কট্টর সমালোচকরাও, বিশেষ করে বিএনপির লোকেরাও তার প্রশংসা করতে বাধ্য হচ্ছেন। নাবিলারা এভাবেই নিজেদের প্রমাণ করে। জামাত শিবির সবসময় সেটাই করে, কাজের মাধ্যমে নিজেকে তুলে ধরে, সব সমালোচনাকে পেছনে ফেলে নিজেদের সত্যনিষ্ঠ ও কর্মদক্ষতা প্রমাণ করে। এই ঘটনা প্রমাণ করে যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। সত্য, সততা আর অদম্য সাহসের জোরে যে কোনো বাধাকে অতিক্রম করা যায়। ডক্টর নাবিলা ইদ্রিস আজ দেশের ইতিহাসে এক সাহসী অধ্যায়ের রচয়িতা হিসেবে নিজের নাম লিখিয়ে চলছেন, যা আগামী প্রজন্মের এক অনুপ্রেরণার হয়ে থাকবে। দেশের রাজনৈতিক মঞ্চ এখন ক্ষমতার খেলা চলছে, তখন এই নারী নীরবে নিভৃতে সত্যের মশাল হাতে দুর্নীতি অন্ধকারে আলো ছড়িয়ে যাচ্ছেন। এই সাহসী অভিযাত্রার শেষ কোথায় তা কেবল সময় বলতে পারবে। ধন্যবাদ।